যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়া। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। বর্তমান সরকারি দলে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলে। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এই জন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার, সেটা সন্দেহ আছে। সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার, সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। 72-এর সংবিধান রচনা করেছিল যারা, 70-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই 72-এর সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল মাননীয় স্পিকার। সেই সময় শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তির হাতে সংসদের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, এমনকি বিচার বিভাগের ক্ষমতাও নানা কায়দা করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই 72-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংবিধান হচ্ছে মুজিববাদী আদর্শ দ্বারা রচিত হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে মাননীয় স্পিকার। শুধু জামাত ইসলাম 72-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? আমাদের জানা নেই মাননীয় স্পিকার। 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, 72-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন মাননীয় স্পিকার। ফলে এই 72-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান রেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি না, এবং এই অপরচুনিটি আমরা এই 2400 মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মুজিব বাহিনী তৈরি হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বারে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল মাননীয় স্পিকার। ফলে মুজিব বাহিনী কিন্তু কোনো মুক্তিযোদ্ধা না বর্তমান আইন অনুসারে, কিন্তু এখানে অনেক মুজিব বাহিনীর কিছু লোক আছেন, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বারবার জাহির করছেন। ফলে আমাদেরকে এই ফারাকটাও করতে হবে মাননীয় স্পিকার। এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে, আমরা এই সমাধান এখনো কেন করতে পারিনি মাননীয় স্পিকার? এই দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো ওনাদের, এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা। জুলাই গণঅভ্যুত্থানের পরে, স্বাধীনতার 54-55 বছর পরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো মাননীয় স্পিকার আমরা প্রত্যাশা করি, এটা এই প্রজন্ম প্রত্যাশা করে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করি যে ইতিহাসের এই বিতর্ক আমাদেরকে সমাধান করতে হবে, একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এটা সব পক্ষকে এটার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এদেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভুলা যাবে না। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। তবে বিএনপির বিভিন্ন সদস্য তারা তাদের আলোচনায় বারবার বলার চেষ্টা করে যে আমরা ছিলাম না, আমরা তো এভাবে ছিলাম। এটা তো প্রমাণ করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। এটা কেন এত হীনমন্যতা আমাদের এটা বুঝে আসে না। বিএনপি তো অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। এবং সেই সময়ের একটা উক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার। সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবে এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের লোকেরা এই গণ অভ্যুত্থান করেছে, এটা মাননীয় স্পিকার এই গণ অভ্যুত্থানের সাথে যারা সাধারণ মানুষ নেমেছিল, যারা শহীদ হয়েছে তাদের সাথে মাননীয় স্পিকার বিশ্বাসঘাতকতা করা হবে। ফলে জুলাই গণ অভ্যুত্থানে সকলের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, আমাদের অনেক মত পার্থক্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে আমরা মনে করি রাজনৈতিকভাবে, কিন্তু গণ অভ্যুত্থান আমরা একসাথেই করেছিলাম মাননীয় স্পিকার। এবং আমি দুইটা কোটেশন বলতে চাই মাননীয় স্পিকার। 7ই আগস্টে নয়াপল্টনের সমাবেশে জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন 1971 ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর 2024-এর আন্দোলন হলো সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ছাত্র জনতা আজ থেকে নতুন দিনের মুক্তিযোদ্ধা। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সাথে আমরা তুলনা করছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এটা প্রায় যুদ্ধ সময় একটা পরিস্থিতি ছিল। 6 আগস্ট বঙ্গভবনে আলোচনা শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের নতুন এক সকাল উপহার দিয়েছে। বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার। আমরাও বলি রক্ত দিয়ে রক্ষা করতে হবে। ভারত বাংলাদেশকে 1971 সালের পর থেকে গণরাজ্য রাজ্য পরিণত করার জন্য হেন চেষ্টা নেই যে করে নেই মাননীয় স্পিকার। সীমান্তে হত্যাকাণ্ড এখনো হচ্ছে, আমরা নদীর পানি হিস্সা পাচ্ছি না। এবং নতুন করে যেটা হচ্ছে যে বর্ডারে বাংলাদেশি বলে বিভিন্ন মানুষকে পুশ ইন করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি কিছু সংখ্যা বলছি। 1700 কোটি টাকা, 765 কোটি টাকা, 679 কোটি টাকা, 621 কোটি টাকা, 201 কোটি টাকা, 182 কোটি টাকা, 97 কোটি টাকা। মাননীয় স্পিকার, এগুলো আমাদের সংসদ সদস্য যারা তাদের ঋণ রয়েছে মাননীয় স্পিকার। এবার আমি নাম বললাম না, কিন্তু পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো, এগুলো ফ্যাক্ট। এবং এখনো দুজন আসতে পারে নাই এই কারণে। এখন দুর্নীতির বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা হয়েছে। এখন এই ঋণগুলো কবে বাংলাদেশের জনগণ ফেরত পাবে, বাংলাদেশের ব্যাংক ফেরত পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। আওয়ামী লীগের আমলে 16 বছরের দুর্নীতির বিচার ওনারা কিভাবে করবেন সেইটা মাননীয় স্পিকার ওনাদের বলা উচিত জনগণের সামনে। এবং আরও ভালো হয় যদি 2001 থেকে 6 সাল পর্যন্ত মাননীয় স্পিকার যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল সেটারও একটা স্বচ্ছ তদন্ত মাননীয় স্পিকার বর্তমান সরকার করে। দুর্নীতি কেউ না কেউ তো করেছে, কারা করেছে তাদের নাম বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করা হোক। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মী, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসি রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলের, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলো। একটা বিষয় যে সরকার এখন বলে দিচ্ছে যে বিরোধী দল কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে, এবং বিরোধী দলের পতন হয়ে যাবে, এরকম কথা মাননীয় স্পিকার সংসদে আমাদের শুনতে হচ্ছে। তো বিরোধী দল তো মাননীয় স্পিকার সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না। সরকারের শিখিয়ে দেওয়ার প্রয়োজন নাই কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে। বিরোধী দল বিরোধিতা করবে, সমালোচনা করবে, জনগণ এটা ঠিক করবে বিরোধী দলকে কতটুকু সমর্থন দিবে কি দিবে না। এবং বিরোধী দলের রাজনীতি মাননীয় স্পিকার বিএনপি করেছে, আমরা দেখেছি, তখন ছোট ছিলাম।